দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আলোচনা। ঘণ্টাখানেকের এই সফরের শুরুতে আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব ৩ বছর আগে, মার্চ ২০১২। ঠিক এই সময় একটা সরকারি নির্দেশিকা বেরোলো যে সরকারি গ্রন্থাগারে কি কি সংবাদপত্র রাখতে হবে, আর তা দেখে গোটা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ একেবারে চমকে উঠলেন। তার কারণ সর্বাধিক প্রচারিত এবং সবথেকে জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা, বর্তমান, দ্য টেলিগ্রাফের স্থান নেই, বরঞ্চ চিটফান্ড পরিচালিত যাবতীয় সংবাদপত্র এই তালিকায় রয়েছে। এমনকি একটি কাগজ এমনও রয়েছে যার প্রকাশই তখনও শুরু হয়নি, অথচ তালিকায় ঢুকে গেছে। দোষের মধ্যে সিবিআই কয়েক সপ্তাহ আগে আপনাদের জানিয়েছিলাম চিঠি দিয়ে রাজ্য সরকারের কাছে এই সংবাদপত্রের যে নির্দেশিকা বেরিয়েছিল সেই সংক্রান্ত ফাইলটি চেয়েছিল। আর এই প্রথম সিবিআইয়ের কোনো চিঠির উত্তর এলো রাজ্য সরকারের তরফ থেকে। একেবারে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে যে সেই ফাইলটি নাকি পাওয়া যাচ্ছে না। এই বিচিত্র ঘটনা নিয়ে আমাদের আজকের বিতর্কের প্রথম পর্ব, আমাদের বিষয় ফাইল লোপাটের অজুহাত এবার নবান্নের মুখেও। সিবিআইয়ের চিঠির প্রথম জবাবে জানালো রাজ্য। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, আছেন রিজু ঘোষাল, কংগ্রেস নেতা, অন্যদিকে জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, এবং জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, আইনজীবী। ওদের কাছে যাব, কিন্তু রাজ্য সরকার ঠিক কী জানালো সিবিআইয়ের চিঠির উত্তরে শুরুতে দেখাবো। তৃণমূল সরকারের যে গ্রন্থাগার নির্দেশিকা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য, সেই সংক্রান্ত ফাইলই নাকি উধাও নবান্ন থেকে। এই চাঞ্চল্যকর খবর সামনে আসার পর বিরোধীদের একটাই প্রশ্ন, এটা কি সত্যি নাকি কাউকে বাঁচাতে ফাইল উধাওয়ের অজুহাত দেওয়া হচ্ছে? সিবিআই সূত্রে খবর, মাস দেড়েক আগে তাদের তরফে রাজ্য সরকারকে একটি চিঠি দিয়ে বলা হয় 2012-এ সরকারের তরফে যে গ্রন্থাগার নির্দেশিকা জারি করা হয়েছিল সেই সংক্রান্ত কিছু তথ্য প্রয়োজন। কি সেই তথ্য? যেমন গ্রন্থাগার নির্দেশিকার ভিত্তি কি ছিল, কেন কোন কোন সংবাদপত্র সরকারি গ্রন্থাগারে রাখতে হবে তা নির্দিষ্ট করে দেওয়ার প্রয়োজন পড়ল সরকারের। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা। সিবিআই সূত্রে দাবি, এর উত্তরে রাজ্য সরকারের লাইব্রেরি সেকশনের যুগ্ম সচিব চিঠি দিয়ে জানান সেই সংক্রান্ত ফাইল পাওয়াই যাচ্ছে না। সিবিআই এর দাবি, এই ফাইল দেখলেই জানা যেত যে বিজ্ঞপ্তিতে কে সই করেছিল, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল কিনা। সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই এর কাছে গ্রন্থাগার নির্দেশিকা সংক্রান্ত এই ফাইল কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে একটু নির্দেশিকার দিকে চোখ বোলাতে হবে। 2012 একটি নির্দেশিকা জারি করে নির্দিষ্ট কয়েকটি সংবাদপত্রই সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে রাখার নির্দেশ দেওয়া হয়। তাতে একাধিক প্রথম সারির সংবাদপত্রের জায়গা না পেলেও নাম ছিল সকালবেলা, আজাদ হিন্দ এবং কলমের মতো সংবাদপত্রের, যেগুলির মালিকানা ছিল সারদা গোষ্ঠীর হাতে। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, কেন বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের মালিকানাধীন সংবাদপত্রগুলিকে গ্রন্থাগারে জায়গা করে দিতে সরকারের এই উদ্যোগ? নেপথ্যে কি কোনো গোপন কারণ আছে? সারদা গোষ্ঠীর এই সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধেই লাগাতার শাসকের হয়ে সওয়াল করার অভিযোগ উঠেছে। অনেকেই এতে একে একে দুই করেছেন, আর তাই সেই বিতর্কিত গ্রন্থাগার নির্দেশিকার ফাইল উধাও হয়ে যাওয়ার খবরে ফের এক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি ফাইল উধাও হয়ে গিয়েছে বলে সেটা চেপে যেতে চাইছে সরকার? যিনি বা যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের জেরার হাত থেকে বাঁচাতেই কি ফাইল চেপে যাওয়া হচ্ছে? সিবিআই সূত্রে খবর, ফাইল উধাও হয়েছে বলে সরকারের তরফে দাবি করা হলেও তাদের বক্তব্য, ফাইল সংক্রান্ত নোটিং শিটের কিছু ফটোকপি রয়েছে, অর্থাৎ ফাইল কখন কোন সরকারি টেবিলে ছিল, কবে ছাড়পত্র পেয়েছে ইত্যাদি। ফাইল না পেয়ে অগত্যা সেটাই চেয়ে পাঠিয়েছে সিবিআই। কিন্তু গোয়েন্দারা বলছেন, এর থেকে এটা জানা যাবে না যে এই সিদ্ধান্ত কাদের মস্তিষ্ক প্রসূত কিংবা কোন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফাইল শেষ পর্যন্ত না পাওয়া গেলে বিষয়টি সুপ্রিম কোর্টেও জানানো হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। কিছু আড়াল করার জন্যই কি ফাইল লোপাটের অজুহাত দেওয়া হচ্ছে? প্রশ্ন অনেকের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। শ্রমিকদা, কথাটা কি খুব চেনা চেনা লাগছে? ফাইল লোপাট, ফাইল পুড়িয়ে দেয়া, ফাইল হারিয়ে দেয়া। আপনার মনে থাকবে 2011 তখন নির্বাচনে ফলাফল বেরোয়নি, তখন বলা হতো যে মন্ত্রীরা রাইটার্সে যাচ্ছেন শুধুমাত্র ফাইল পোড়াতে। কোথাও কি ফাইল হারিয়ে যাওয়াটা চেনা অভিযোগ নয়? যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই একই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আনতেন। ফলে ওনারই মস্তিষ্ক প্রসূত, সে নিয়ে এই কাজটা করতে পেরেছেন। আমার কথাটা উল্টো, সিবিআই কেন গ্রন্থাগার মন্ত্রীকে জেরা করছে না, গ্রন্থাগার দপ্তরের সেক্রেটারিকে জেরা করছে না? সিবিআই তো সেই অধিকার আছে। আমি এটাই তো প্রক্রিয়া, মানে এটা জেরা যদি আমি ধরে নিচ্ছি সিবিআই যদি করতে উদ্যোগী হয় বা মনে হয় করাটা দরকার, প্রথমে তো এই ফাইলটা ডেকে কোথায় সইটা কে করেছিলেন, বিজ্ঞপ্তিতে কার সই রয়েছে? হ্যাঁ, ফাইল পাওয়া যাচ্ছে না বললো। এইবার সিবিআই এর উচিত তাদের ডেকে জেরা করা। এক মুহূর্তে বোঝা যাবে ক্যাবিনেটের সিদ্ধান্ত না কোনো একক, তাদের ডেকে জেরা করা, তাদের কাছ থেকে এভিডেন্স নেওয়া, এটাই তো স্বাভাবিক তদন্তের প্রক্রিয়া।
ফলে সিবিআই এর সেটা করা উচিত এখন। দ্বিতীয়ত হচ্ছে ফাইল লোপাট যে হয়েছে, এই ফাইল লোপাট কেন হয়েছে সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এরকম অনেক ফাইলই লোপাট হয়েছে। যেমন সারদা কেলেঙ্কারির সময় আমরা বলেছিলাম নির্দিষ্ট করে ওই সিট গঠন করা হয়েছে আপনাদের এখানে বসে, রাজ্যের এক মন্ত্রীও ছিলেন সেদিনকে আলোচনা সভায়, যে আপনারা এটা করেছেন কেবলমাত্র সমস্ত নথি নষ্ট করে দেওয়ার জন্য। তখনও সিট কাজ শুরু করেনি এবং পরবর্তী ক্ষেত্রে সেটা দিনের আলোর মতো স্পষ্ট কিভাবে নথি সব নষ্ট করা হয়েছে। পেন ড্রাইভ খুঁজে পাওয়া যাচ্ছে না, কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সিটের কাছ থেকে কার্যত কোনো কাগজপত্র সিবিআই তারা পায়নি যখন তদন্তভার এদের হাতে তুলে দেওয়া হলো। আচ্ছা, প্রথম 1 বছর সিটের ওপরই দায়িত্ব, গোটাটাই সিটের উপর দায়িত্ব ছিল এবং মূল দায়িত্ব ছিল তাদের কাগজপত্র নষ্ট করার। ফলে তারা কাগজপত্র দেবে কি? ফলে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যা কিছু আছে তার ফাইল আপনি কোনো ক্ষেত্রে পাবেন না, তার কাগজপত্র আপনি পাবেন না, তার প্রামাণ্য যা কিছু আছে তা আপনি পাবেন না। যত রকমভাবে সরকারের পক্ষে কেন গোপন করতে চায় মানুষ, নিশ্চয়ই কিছু দুর্বলতা আছে, তা নাহলে গোপন করতে চাইছে কেন? তা নাহলে কেন ওই কাগজ পোড়াতে চাইলো আর এই ফাইলটা কেন হারাতে চাইলো? তবে ফাইল পুড়িয়ে অথবা ফাইল হারিয়ে এই নাম করে তো বাঁচা যাবে না। তদন্তের নিজস্ব গতিধারা আছে, আমাদের দেশের যা সংবিধানে আইন আছে সেই আইন অনুযায়ী যাদের এই দায়িত্ব ছিল কেউ না কেউ তো করেছেন সরকারের হয়ে, আকাশ থেকে তো এটা ঝরে পড়েনি। তাহলে সই কে করবেন? সই করবার দায়িত্ব কার? সই করবার যার দায়িত্ব সেই সংশ্লিষ্ট আধিকারিককে ডেকে পাঠাক। এ প্রশ্নে আধিকারিকদেরও তো দায়িত্ব আছে, তার কারণ তারা সরকারের পয়সায় মাইনে পান, এই মানুষের পয়সা তারা মাইনে পান। ফলে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। তাদের দায়বদ্ধতা একজন মন্ত্রী অথবা একজন মুখ্যমন্ত্রীর প্রতি কেবলমাত্র নয়, সেই জন্য তাদেরও ডেকে পাঠানো হোক। এবং গ্রন্থাগার দপ্তরের যিনি মন্ত্রী তাকে ডেকে জেরা করা হোক, কোথায় গেল ফাইল, কি ছিল সেই ফাইলে কে সই করেছিল। গ্রন্থাগার মন্ত্রী এবং গ্রন্থাগার দপ্তরের যিনি সচিব ভারপ্রাপ্ত তারা যদি বলতে না পারেন তাহলে পরে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, অর্থাৎ তথ্য গোপন করছেন। একেবারেই। আমরা দ্রুত একবার দেখব যে এই সার্কুলার যখন বেরিয়েছিল গোটা রাজনীতি সমাজে নিঃসন্দেহে প্রবল প্রতিক্রিয়া উঠেছিল, একেবারে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল বলা যায়। দেখুন, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কোনো গ্রন্থাগারে আমাদের রাজ্যে ইংরেজি বা বাংলা ভাষার যে বহুল প্রচারিত জনপ্রিয় সংবাদপত্রগুলো সেগুলো রাখা যাবে না, স্পষ্ট নিষেধাজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তখন 1 বছরও পূর্ণ হয়নি, তারই মধ্যে কার্যত এক বেনজির নির্দেশিকা জারি করেছিল তৃণমূল সরকার, যা বিরোধী সহ বিভিন্ন মহলের চোখে ছিল ফতোয়ার শামিল। সরকারি এই নির্দেশিকার প্রতিবাদে রাজ্য জুড়ে ঝড় ওঠে। পাঠক, বিদ্বজ্জন থেকে রাজনীতিবিদ সকলে একযোগে সরব হয় এই ফতোয়ার বিরুদ্ধে। এরকম একটা নির্দেশিকা ভালো নয়, একেবারেই ভুল। কারণ মানুষকে জোর করে যেমন কিছু পড়ানো যায় না, তেমনি জোর করে সে যা পড়তে চায় তা কেড়ে নেওয়াও যায় না। হাস্যকর এবং এত হাস্যকর আর কি বলবো, হাস্যকর, নিন্দনীয় এবং এটা বর্জন করা ছাড়া আর কোনো পথ নেই। এই ধরনের সিদ্ধান্ত নিতান্তই অগণতান্ত্রিক এবং আমার মনে হয় যে একটা ব্যাপার বোধহয় এই সরকার ভুলে যাচ্ছেন, যে জনসাধারণ কিন্তু খুব বোকা নয়। এই জিনিস চলবে না, এই জিনিস গণতন্ত্রের স্বার্থে নয়। বিশেষ কয়েকটি সংবাদপত্রকে সরকারি গ্রন্থাগারে রাখার এই নির্দেশিকা জারির পরই বিরোধীরা বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগে সুর আরও চড়ায়। এবার রাজনৈতিক তকমা কমপ্লিটলি গায়ে লাগিয়ে দেওয়া যে এই 5টা ছাড়া বাকি সবার রাজনৈতিক তকমা আছে, অতএব ওরা চলবে না। আর যারা আছেন তাদের শুধু বায়াস্ট হয়ে, তাদের আমি অপছন্দ করি বলে, তার সমালোচনা পছন্দ করি না বলে এইটা যদি করে, এটা খুব ভয়ঙ্কর রূপ আমাদের। এটা পশ্চিমবাংলার পক্ষে এক ভয়াবহ দিন আসবে। নির্দেশিকার পক্ষে পাল্টা সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো বলি আমি ছোটদের পক্ষে, বড়দের তো অনেক আছে, তেলার মাথায় তেল দিয়ে কি লাভ বলতে পারে? হুঁশিয়ারিও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। কোন কাগজটা পড়বে কোন কাগজটা পড়বে না সেটা আমরা বলিনি, এখনো বলতে শুরু করিনি, আগামী দিন বলবো। গ্রন্থাগার নির্দেশিকার সপক্ষে তৃণমূল সরকারের তরফে দাবি করা হয়েছিল মুক্ত চিন্তা প্রসারের স্বার্থেই এই উদ্যোগ। বিদ্বজ্জনেরা অবশ্য পাল্টা প্রশ্ন করেছিলেন, মুক্ত চিন্তা প্রসারের নামে সংবাদপত্রের তালিকা নির্দিষ্ট করে তৃণমূল সরকার কি আসলে সমালোচনা এড়াতে চাইছে? মুক্ত চিন্তা তো বাজে কথা, এটা তো বোঝাই যাচ্ছে। তারা পরিষ্কারভাবে এই কাগজগুলোকে
সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তার কারণ তারা মনে করছেন এই কাগজগুলো সরকারের যে কোনো সিদ্ধান্তের সমর্থন করবেন। বিতর্ক এখানেই থামেনি, তা নয়া মাত্রা পায় বিকাশ ভবনে খাস গ্রন্থাগার দপ্তরের মন্ত্রীর টেবিলে এমন একাধিক সংবাদপত্রের পেপার কাটিং এর উপস্থিতিতে, যার নির্দেশিকায় জায়গাই পায়নি। পরবর্তীকালে সরকার আরও কয়েকটি সংবাদপত্রকে তালিকাভুক্ত করলেও তাতে বিতর্ক বিন্দুমাত্রও কমেনি, কারণ তাতে জায়গা পেয়েছিল কলম, যা তখনও দৈনিক হিসেবে প্রকাশই পায়নি। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে এখন সেই গ্রন্থাগার নির্দেশিকার দিকেই নজর সিবিআই এর। এবিপি আনন্দ। জগদীশবাবু, বলা হচ্ছে যে নোটিং শিটের কয়েকটা ফটোকপি জেরক্স আছে, অরিজিনালও নয়। আমি বলছি যে কোথাও কি করণিকদের ওপর দায় চাপানো, যে না সই টাকার আমি বললাম না, আমি বললাম ফাইল লোপাট। যে যাত্রা শুরু হয়েছিল ভবানীপুর থানায় দোষীদের ছাড়িয়ে আনার ভয়াবহ কাণ্ডের মধ্যে দিয়ে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে ফাইল হারানো এ স্বতঃসিদ্ধ হবেন তার অনুগতরা, এতে আশ্চর্যের কিছু নেই। ঘটনাটা হচ্ছে, আমি এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছিলাম, সেই তখনকার কথা। আমার কীরকম যেন মনে হচ্ছিল যে পেছনে একটা সুদীপ্ত সেনের ছায়া আছে। না, আপনি যেখানে অনুষ্ঠানটা শুনলেন সেটা সুদীপ্ত সেন, সেই তো বলছি। সারদার টাকায় ইলেকশন লড়ে জিতে এসছেন, তাতে সারদার হয়ে কথা বলবেন না তো কার হয়ে বলবেন? জনগণের হয়ে বলবেন, যার টাকায় তিনি অলরেডি ঋণ স্বীকার করছিলেন মুখ্যমন্ত্রী। সুদীপ্ত সেন তথা সারদার ঋণ স্বীকার করছিলেন এবং সেই ঋণের বোঝা নামাচ্ছিলেন কাদের কাদের দিয়ে? সকালবেলা আজাদ হিন্দ আর একটা কাগজ কলম তখনও বেরোয়নি, পরে টাউন হলে গিয়ে তিনি উদ্বোধন করলেন যখন, তখন তার সঙ্গে এক পাশে সুদীপ্ত সেন, আর এক পাশে আহমদ হাসান ইমরান, আর এক পাশে কুণাল ঘোষ। আরও একটা কথা মনে রাখবেন, ওনার নির্বাচিত খবরের কাগজ যেগুলো ছিল তাতে যেটা বললেন এখনই শোনালেন, প্রতিদিন দুজন এমপি, সৃঞ্জয় বোস, কুণাল ঘোষ। সানমার্ক একজন এমপি, বিবেক গুপ্তা তৃণমূলের এমপি। আর একটা খবরের কাগজ আকবরে মাসরিক, আর একটা খবরের কাগজ নাদিমুল হক। সব নবরত্ন সভা, সাজিয়ে রাখার মতন। আর অন্য অন্য খবরের কাগজ আমি ছোটদের পক্ষে বললেন। আরে মানুষ ছোট বড় বাঁচবে, সংবাদপত্র কোনটা পড়বে সেটা মানুষ বাঁচবে, সেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে। সেই দিন থেকে শুরু হয়েছিল মমতা বিধান। ওই যে বলছে না, আমি এখনো বারণ করিনি। আমার প্রশ্ন, পরবর্তী সময় করেছেন, হ্যাঁ লিখেছেন, কথা রেখেছেন। আমাদের একটা ছিল না সেই নাটকের বিখ্যাত কথা, তুমি কে হে বাপু? পরিষ্কার কথা, জন্মেছি ভারতীয় হিসেবে, সংবিধানের জোরে ইচ্ছে করবে যেটা পড়বো, যেটা পড়বো না। তুমি জিতেছো ইলেকশনে, সংবিধানকে রক্ষা করবে। মমতা বিধান তৈরির জন্য মানুষ, আমি রিজুর কাছে যাবো। রিজু, কোথাও কি একটা বিশ্বাসযোগ্যতা বাড়ানো, মানে ঠিক যেভাবে মন্ত্রীরা অভিযুক্ত হচ্ছে যে দাঁড়িয়ে যিনি সওয়াল করছেন, এজেন্টদের মিটে যাচ্ছেন, মদন মিত্র সওয়াল করছেন, এটাও তো সরকারি গ্রন্থাগারে একটা চিটফান্ডের কাগজকে ঢোকানো, মানে তার তো বিশ্বাসযোগ্যতা বাড়ানো, একেবারে সরকারি শিলমোহর লাগানো। অবশ্যই শুধু তাই নয়, মানে বহুল প্রচারিত, বহুল চর্চিত জ্যোতি আছে হাইকোর্টে প্র্যাকটিস করে, আমার ছোট ভাই, ও জানে হাইকোর্টে একটা রিউমার থাকে যে খুব সেন্সিটিভ মামলার ফাইল নাকি খুঁজে পাওয়া যায় না। এখানেও তাই, এটা কোর্ট অফিসারদের সময় অনেক সময় শোনা গেছে, আগেরকার দিনের ঘটনা, যে ফাইল পাওয়া যাচ্ছে না, মামলার লিস্ট করা যাচ্ছে না, ফাইল মিস হয়ে যায়, অনেক সময় হয়েছে। সেটা কিছুটা ইচ্ছাকৃত, কিছুটা হয়তো অনিচ্ছাকৃত। এরকমও যে ঘটনা, রাজ্য সরকারে যে বলছে যে আমাদের ফাইল নেই, তাহলে গেল কোথায় ফাইলটা? সেটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকার আমি যদি কাউকে প্রমোট করি, সুমন, আমি আজকে এসে বললাম যে হ্যাঁ শ্রমিকবাবু ভীষণ ভালো লোক, শ্রমিকবাবু ভীষণ সৎ লোক। শ্রমিকবাবু সৎ লোক কে বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে শ্রমিকবাবু ভীষণ সৎ লোক, শ্রমিকবাবুর পাশে আমরা আছি। সেটা সেরকমই যে এই পত্রিকাগুলো, এই সংস্থাগুলো লক্ষ্য করো, এইটাকে ভাঙিয়েই তো আরো অন্তত কয়েক কোটি মানুষকে প্রতারিত করেছে। অ্যাবসলিউটলি। মুশকিলটা হচ্ছে কি, যারা
নির্বাচিত জনপ্রতিনিধি, তারা তো সমাজের একটা মুখ, তাদেরকে দেখে মানুষ, গড়পড়তা মানুষ সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে একটা মেজরিটি 2011 যেখানে এই মেজরিটি নিয়ে শাসক দল ক্ষমতায় এসেছে, ওভারওয়েলমিং মেজরিটি, থাম্পিং মেজরিটি বলে একটা কথা আছে ইংরেজিতে, মানে ওভারওয়েলমিং মেজরিটি। ফাইন, আমি দ্রুত একবার দেখব যে এই ফাইল হারানোর তত্ত্ব বা ফাইল হারানোর গল্প বা ফাইল হারানোর ঘটনা কিন্তু বহুবার দেখেছি আমরা, কখনো ইতিহাসে, কখনো বাস্তবে, কখনো বর্তমানে। দেখুন 2012 সরকারের গ্রন্থাগার নির্দেশিকার ফাইলই নাকি উধাও হয়ে গেছে নবান্ন থেকে। সিবিআই সূত্রে দাবি এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রত্যাশিতভাবে বিষয়টি বাঁকা চোখে দেখছে বিরোধীরা। তাদের প্রশ্ন, পরিকল্পিত ছকেই কি ফাইল উধাওয়ের অজুহাত খাড়া করা হচ্ছে? সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচাও দিতে ছাড়ছে না তারা, কারণ অতীতে সিপিএম এর বিরুদ্ধে বারবার এই ফাইল লোপাটের অভিযোগেই সরব হয়েছেন মমতা। 35 বছরের সাপ মোচন করতে গেলে এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিয়ে অনেক দিন কাজ করতে হবে, কারণ আপনি তো এখনো জানেনই না কত ফাইল যে মিসিং আছে, সেটাই তো আমরা জানি না। কত ফাইল নেই, ফাইল লোপাট, ফাইল ইজ নট ট্রেসেবল, মিসিং, এইরকম কোনো হিসেব নেই। ফাইল মিসিং যে বড় অপরাধ তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। এই সরকারে এসে আমরা দেখছি যত দিন যাচ্ছে বহু ফাইল পাওয়া যাচ্ছে না, মিসিং, এটা কিন্তু বড় ক্রাইম। বিরোধীদের প্রশ্ন, এখন তার সরকারই যখন ফাইল উধাওয়ের অজুহাত খাড়া করছে, তখন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফাইল উধাওয়ের প্রশ্নে যিনি অন্যদের হুঁশিয়ারি দিতেও পিছু পাননি, তিনি নিজের সরকারকে কি বলবেন? আপনাদের সিস্টেম মেইনটেইন করতে হবে, কিন্তু আমি বললাম একটা ফাইল চুরি হলে ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অবশ্য ফাইল না পাওয়ার ঘটনা নতুন নয়। 21শে জুলাইয়ের ঘটনার তদন্ত করতে তাঁর আমলে কমিশন করা হলেও গুলি চালানোর প্রেক্ষিতে পুলিশের কোনো রিপোর্টই খুঁজে পাওয়া যায়নি, যার প্রেক্ষিতে বুদ্ধদেব ভট্টাচার্য কটাক্ষ করে বলেছিলেন নথি হারিয়ে গিয়েছে না দেওয়া হচ্ছে না, তা নিয়ে পৃথক কমিশন তৈরি করা উচিত। দিনহাটার গুলি চালনায় শিল কমিশনের রিপোর্ট কিছুদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিল, পরে তা মহাকরণ থেকেই উদ্ধার হয়। বিরোধীরা কটাক্ষ করে বলছে, মহাকরণে কীটনাশক ছড়ানোয় যদি নিরীহ এক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগ তোলা যায়, তাহলে নিশ্চয়ই সত্যি সত্যি ফাইল উধাও হয়ে গেলে কড়া ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। জ্যোতিপ্রকাশবাবু, আপনার কি মনে হয় কিভাবে এই ফাইলটাকে খুঁজে বার করা যায়? মানে আমি বলছি সময়টা তো খুব গুরুত্বপূর্ণ। মার্চ 2012 তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, চতুর্দিকে চিটফান্ডের রমরমা। কার নির্দেশে, কিভাবে চিটফান্ডের কাগজগুলো এই এত বড় স্বীকৃতিটা লাভ করলো? আপনার মনে থাকবে যে সারদার লোগোর পাশে ভারতীয় রেলের লোগোটা, অভিযোগ উঠেছিল যে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সারদা আমানতকারীদের ঠকানোর ক্ষেত্রে, সুদীপ্ত সেনের সহায়ক হয়েছে। এও তো একই ধরনের সহায়তা। দেখুন, এই বিষয়টা তো সাবজুডিস ম্যাটার, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ইনভেস্টিগেশন চলছে। এখানে একজন আমি আইনজীবী হিসেবে আমি কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু আপনি যখন ফাইল লোপাটের কথা যখন বলছেন, রাজ্য সরকারের ক্ষেত্রে, তো ফাইল লোপাটের থেকে আমি বলবো এটা মিসপ্লেসড। একটা এত বড় কর্মকাণ্ড, এত সংখ্যক কর্মচারীকে নিয়ে, এটা মিসপ্লেসড হয়েছে। এবং ফাইল লোপাটের, যে কোনো ফাইল লোপাটের ক্ষেত্রে সাধারণত যেটা, আমি যদি আমার নিজের পেশাগত জায়গা থেকে যদি দেখি, মানে আমি আমার আইনের অ্যাপ্রোচ থেকে যদি বলি, তাহলে আমার যেটা মনে হবে যিনি কাস্টোডিয়ান আছে তাকেই প্রথম জিজ্ঞাসাবাদ করা উচিত এখানে। এবং তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনি এখনই সরকারকে অভিযুক্ত করতে পারেন না। সরকার বলছে মিসপ্লেসড হতেই পারে, মিসপ্লেসড হলে এত গুরুত্বপূর্ণ এফআইআর হবে। আমি বলছি হয় ক্যাবিনেট ডিসিশন, নয় মুখ্যমন্ত্রী সাইন থাকার কথা বলছি। তো মারাত্মক ব্যাপার। আপনি যখন ফাইল লোপাটের কথা বলছেন, তখন আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে দুটো তিনটে ঘটনা। আজও কিন্তু আমরা সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ফাইলটা খুঁজে পাইনি। এত বড় একটা ইনসিডেন্ট, আপনি ভাবুন, সারা বর্ধমান জেলা নৃশংস ঘটনা। আস্ত মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা পদস্থ আধিকারিক, তাকেও লোপাট করে দিয়েছিল 3 দশকের বাম সরকার। ভিখারি পাস মনে হলো যে এই তালিকাটায় নিজেদের কিছু অবদান একটু করছে, এই তালিকাটার অভিযোগ করছে না। আমার মনে হয় যে আমার সঙ্গে সহমত পোষণ করে একদম আদ্যপন্ত পায়ের নখ থেকে চুল অব্দি কংগ্রেসী রিজু ঘোষাল এবং আমার পাশে দাঁড়ানো জয়প্রকাশ মজুমদার একজন কংগ্রেসী, আমার এই বক্তব্যকে সমর্থন করা উচিত। ফাইল লোপাটটা আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা বলছি মিসপ্লেস, জ্যোতির কমেন্ট আমার একটা ভালো লেগেছে। ও তো লয়ার, ও বলেছে কাস্টোডিয়ানকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমার মতে
মমতা ফাইলের কাস্টোডিয়ান আমি আপনাকে বলছি, মমতা, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়, বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট হচ্ছে কাস্টোডিয়ান, কাস্টোডিয়ান ইজ এ কনসার্ন যদু বোস, ভবানীপুরের যদু বোস, নবান্ন রাইটার্সের ফাইল কাস্টোডিয়ান কে? হাজার হাজার নবান্ন রাইটার্সের ফাইলের কাস্টোডিয়ান কে? আপনি না আমি? মমতা বন্দ্যোপাধ্যায় কাস্টোডিয়ান। সাইবারির কথা হলো, মিছি না করে। শ্রমিক লাহিড়ী। আচ্ছা, উনি তো বলেছিলেন প্রথমে এসেই নাকি অনেক ফাইল পাওয়া যাচ্ছে না বামফ্রন্টের, একটা এফআইআর করেছেন। ফাইল হারালে তো এফআইআর করার কথা, কমিশন করলেন কোথায়? অশ্বডিম্ব প্রসব ছাড়া কি করেছে? ও যতগুলো কমিশন করেছে, আমি কিন্তু মাঝখানে ঢুকিনি, অশ্বডিম্ব প্রসব ছাড়া কি করেছে? এই যা কমিশন করলো জনগণের পয়সায়, কিচ্ছু তো বার করতে পারলো না এখনো পর্যন্ত। এই যে 34 বছর বলে অনেক সময় শুনি, যে বামফ্রন্টের আমলে চাকরি পেয়েছেন তিনি বলছেন বামফ্রন্টের সময় স্বজন পোষণ। আরে ভুলে গেলে চলবে না, ভারতবর্ষের মধ্যে প্রথম 12 ক্লাস অবধি ফ্রি করেছিল যে সরকার, তার নাম বামফ্রন্ট। প্রথম পঞ্চায়েত করেছে বামফ্রন্ট। গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম ভূমি সংস্কার করেছে বামফ্রন্ট। বলছেন যে ফাইল হারানো বছরের বামফ্রন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের কাছ থেকে শিখেছে ওনার দাবি। না না, সেটাও ভাই বামফ্রন্ট। ভালো কাজগুলো শিখলে তো কাজে দিত। বিজেপির সঙ্গে ঘর করেছে তো, ফলে বিজেপির ঘরানায় উনি চলেছেন। এই যে বিজেপি ধরে যেভাবে সিবিআই কে ব্যবহার করেছে, আজকেও সুপ্রিম কোর্টে আপনি দেখবেন, আজকেও সুপ্রিম কোর্টের নির্দেশ দেখবেন আডবাণীর প্রশ্নে আবার নতুন করে ওই ফাইল খুলতে বলেছে। ফলে আমাদের যেটা কথা, সেটা ফাইল হারিয়েছে, ফাইল হারিয়েছিল, এই তো এই ঘটনাতেও হারিয়েছিল 2001 সালে। তখন বিজেপির সরকার, সিবিআই সেই সময় চার্জশিট থেকে নাম উইথড্র করেছিল আডবাণীদের, এবং সেই চার্জশিট প্লেস করার ভিত্তিতে লোয়ার কোর্টে হয়েছিল। আমার কথা ছেড়ে নতুন আমার কথা হচ্ছে ফাইল হারিয়েছে, ঠিক আছে, হারাতে পারে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা মিসপ্লেস যদি হয় এফআইআর করুক। দ্বিতীয়ত সিবিআই এর কাজ, এই সরকারের কাজ হচ্ছে যার হেফাজতে ফাইলটা থাকার কথা, 3 বছর আগে ডেকে জিজ্ঞাসা যার হেফাজতে থাকার কথা তাকে জেরা করুক, তার বিরুদ্ধে এফআইআর করুক। আর দ্বিতীয়ত সিবিআই এর উচিত গ্রন্থাগার মন্ত্রী এবং বিভাগীয় সচিবকে অবিলম্বে ডেকে জেরা করা। একেবারে শেষ। তবে দর্শকদের একটা বিষয় আমি নিশ্চিত করতে পারি, সেটা হচ্ছে ফাইল আবার খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ ফাইলটা হারিয়ে গেছে। লোপাট হওয়ার সুবিধা এই যে নতুন করে খোলার কোনো অবকাশ থাকে না। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির আগে দেখবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। এক ঝলক। ছোট একটা বিরতির পর ফিরবো। প্রতিবেশী রাষ্ট্রের রাজপথ আবার রক্তাক্ত, একজন ব্লগারের রক্তে, যিনি ধর্মান্ধতার বিরুদ্ধে সরব হয়েছিলেন তার ব্লগে, তার প্রতিবাদ এবং তাই নিয়ে আলোচনা। ছোট্ট একটা বিরতির পর। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে, সেই রকম 4টি বাক্য দিয়ে এই পর্ব শুরু করব। খুন হয়ে যায় অভিজিৎ রায়, খুন হয় ওয়াশিকুর, ধর্মের নামে আফিন ছড়ায় অমানুষ নেশাতুর। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজপথ আবার রক্তাক্ত হলো এক তরুণের রক্তে। সেই তরুণ যিনি তার আঙুলে, যিনি তার কলমে বারবার ঝড় তুলেছিলেন ধর্মান্ধতার বিরুদ্ধে, তাকে খুন হতে হলো বীভৎসভাবে এবং আবার ঢাকার রাজপথে। সেই নিয়েই আজকে আমাদের এই পর্ব। ফের ব্লগারের মৃত্যুতে রক্তাক্ত ঢাকার রাজপথ, অভিজিৎ ওয়াশিকুরের মৃত্যুতে মৌলবাদের কানাগুলিতে বাংলাদেশ। আমার আলোচনার জন্য একদিকে আছেন শ্রীজাত সাহিত্যিক, আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে কে গাঙ্গুলি, আমার অন্যদিকে আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, লেখক এবং নির্দেশক, আছেন মহিদুল ইসলাম অধ্যাপক, এবং অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা ওদের কাছে যাব, কিন্তু তার আগে যে বিভৎস ঘটনা অভিজিৎ রায়ের পর আবার ঢাকার রাজপথে এবং কার্যত আমাদের নাড়িয়ে দিয়ে গেল। এক মুক্তমনার মৃত্যুতে এমনটাই লিখেছিলেন অপরজন। আততায়ীর ছুরিতে রক্তাক্ত অভিজিৎ রায়ের মৃত্যুর পর ফেসবুকে এভাবেই নিজের প্রতিবাদ জানিয়েছিলেন ওয়াশিকুর রহমান। তখনও তিনি হয়তো জানতেন না তাঁর জন্যেও ওত পেতে রয়েছে গুপ্ত ঘাতকরা। তাঁর রক্তেও একদিন রক্তাক্ত হবে ঢাকার রাজপথ, কিংবা জানলেও কেয়ার করতেন না।
27 বছরের ওয়াশিকুর মৌলবাদের বিরোধিতা করতেন ব্লগে, ফেসবুকে। গোঁড়ামি পছন্দ ছিল না তার, তাই তো ফেসবুকে এই কদিন আগেও তিনি লিখেছিলেন, জঙ্গিরা ঘোষণা দিয়েছে 2020 সালের মধ্যে ইসলামিক বাংলাদেশ গড়ার। অপরদিকে শেখ হাসিনা 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। কোনটা বাস্তবায়িত হবে বলে মনে করেন? মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন নির্ভীক ওয়াশিকুর, মত চাপিয়ে দেওয়ায় নয়। তাই তো অভিজিৎ রায়ের মুখ বন্ধ করতে যখন কট্টরপন্থীরা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিয়েছিল তাঁর প্রাণ, তখন গর্জে উঠেছিলেন বছর 27-এর ওয়াশিকুর। বাংলাদেশকে এক অন্য রূপে দেখার স্বপ্ন দেখতেন তিনি, বড় ভালোবাসতেন দেশকে। তাই ফেসবুকে লিখেছিলেন, চারিদিকে আঁধার করা অদ্ভুত সময়, তবুও শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ। কিন্তু সেই প্রিয় দেশের মাটিতেই সোমবার অকাল মৃত্যু হলো ওয়াশিকুরের। আততায়ীরা ক্ষতবিক্ষত করে দিল তাঁর দেহ। বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে খুনিরা, ক্ষতবিক্ষত করে দেয় তার দেহ। এক মহিলার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে ধরা পড়ে যায় আততায়ীরা। কিন্তু ততক্ষণে নিথর হয়ে গিয়েছে ওয়াশিকুরের দেহ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নাকি জানিয়েছে তারা জানতই না ওয়াশিকুর কি লেখালেখি করতেন। তাহলে তার অপরাধ কি ছিল? ধৃতদের দাবি, ধর্মীয় মতাদর্শের অমিল হওয়াতেই নাকি কোনো এক হুজুর তাদের নির্দেশ দিয়েছিল ওয়াশিকুরের মুখ বন্ধ করতে। কিন্তু তা কি কোনোদিন সম্ভব? না, সম্ভব নয়। তাই অভিজিতের মৃত্যুর পর যেমন গর্জে উঠেছিলেন ওয়াশিকুর, তেমনি এবার ওয়াশিকুরের মৃত্যুর পরও হয়তো কোনো ফেসবুকে ভেসে উঠবে এই পোস্ট, আমিও ওয়াশিকুর। ওয়াশিকুর নিজেও জানতেন প্রতিবাদ থামবে না, তাই অভিজিৎ রায়ের মৃত্যুর পর তিনি ফেসবুকে লিখেছিলেন, এক থাবা বাবার মৃত্যু হাজার থাবা বাবা জন্ম দিয়েছে। এক অভিজিৎ রায়ের মৃত্যু লাখো অভিজিৎ রায়কে জন্ম দেবে। কলম চলবে, চলতেই থাকবে, তোদের বিশ্বাসের মৃত্যু না ঘটা পর্যন্ত। এবিপি আনন্দ। তো রাজীব আহমেদ হায়দার, শাহবাগ চত্বর যখন একেবারে উত্তাল, তখন তাকে প্রাণ দিতে হলো। তারপর অভিজিৎ রায়, ওয়াশিকুর, এই খুনগুলো কি আদতে ব্যক্তি মানুষের হচ্ছে, নাকি মুক্ত ভাবনা, মুক্ত চিন্তা, উদার ভাবনা, এইগুলোকে অ্যাকচুয়ালি খুন করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে যে এইভাবে উদার ভাবনা ভাবলে তোমার লাশটা রাজপথে পড়ে থাকবে রক্তের স্রোতের মধ্যে? হ্যাঁ, যেটা আমার মনে হয় যে এদের যেটা উদ্দেশ্য সেটাই ভয় দেখানোটাই। যে কোনো ক্ষমতাই নিজেকে টিকিয়ে রাখার জন্য ভয় দেখানোর একটা বাতাবরণ তৈরি করে রাখে, এবং তখন ভয় দেখানোটা আরও বাড়ে যখন সেই ক্ষমতার উপর কোনো রকম আঘাত হয়। তো মুক্ত ভাবনাকে এইভাবে খুন করা কোনোদিন যায়নি। এই চেষ্টা 2000 বছর আগেও হয়েছে, এখনও হচ্ছে, এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আগামী 2000 বছর এটা বাড়বে যদি পৃথিবী টিকে থাকে। কিন্তু তাতে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্যক্তি মানুষ, এরা কিন্তু সংখ্যালঘু। ওয়াশিকুর, অভিজিৎ, রাজীব, এরা সংখ্যায় কম দুনিয়ায়। এদের মেরে ফেলে যেটা হচ্ছে যে এই চিন্তাধারাগুলো, স্রোতগুলো একটু করে পিছিয়ে যাচ্ছে। তবে আমার বিশ্বাস, যদি জিজ্ঞেস করেন, আমি আন্তরিকভাবে বলবো যে আমি এখনো বিশ্বাস করি যে এটা ফুরিয়ে যায়নি, কারণ মানুষ এতটা পিছিয়ে হয়তো পড়েনি যে সে এই ধরনের ভাবনা ভাবা বন্ধ করে দেবে। এইভাবে আঘাত এনে হয়তো মানুষটিকে সরিয়ে ফেলা যাবে, কিন্তু চিন্তাটাকে আটকানো যাবে না, কোনোদিন যায়। তুমি বলছো মুক্ত চিন্তার স্রোত, সেটা প্রবাহটা কেউ আটকাতে পারবে না, কোনো মৌলবাদী শক্তি তৈরি হবে, হয়তো দুজন চুপ করে যাবে, কিন্তু আমার বিশ্বাস 4 জন এগিয়ে আসবে, এটা হতে পারে না। অনিন্দ, আমরা কি প্রতিবাদ করতে ভুলে গেছি? আমি বলছি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কোনো সন্দেহ নেই। এই ঘটনাটা যেখানে হয়েছে, একজন মহিলা তিনি এগিয়ে এসে প্রতিবাদ করেন, এবং আমাদের সমাজে খুব চলতি কথায় আমরা যাদের নপুংসক বলি, সেই রকম 2-4 জন মানুষ, তারা শুধু যে প্রতিবাদ করেন তা নয়, এই আততায়ীকে তাড়া করে নিয়ে যান এই দলটাকে। মানে আমরা বলছি যে আমরা কি আসলে নপুংসক হয়ে যাচ্ছি? তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে নাড়া পড়ছে, কিন্তু এপার বাংলায় বলো, ওপার বাংলায় বলো, কোথায় সেই প্রতিবাদ? এইভাবে একজন তরুণ পরপর ঘটনাগুলো রাস্তায় প্রাণ দিতে হচ্ছে, কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে। সামগ্রিকভাবে সুমন, মানুষ কিন্তু ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে। মানে অন্তত গত বেশ কয়েক বছরের ঘটনা প্রবাহ সে কথাই বলে। আমাদের কলকাতার রাজপথেও ব্যস্ত অফিস টাইমে পড়ে থাকা মানুষ, হ্যাঁ, আঘাতে মানে সে একদম মানে ধুঁকছে, তাকে তোলার জন্য লোক পাওয়া যায় না। আজকে পাড়ায় কেউ মারা গেছেন, বাড়িতে আর কেউ নেই, হয়তো বৃদ্ধা মহিলা থাকেন,
পাড়ায় লোক পাওয়া যায় না তাকে শ্মশানে নিয়ে যায়, শ্মশান যাত্রী পাওয়া যায় না। মানে আমি বলছি যে এটা কিন্তু যত মানুষ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তারা একটা পর্দা বা একটা স্ক্রিনের প্রতি আকৃষ্ট হচ্ছে, শুধু সেইটুকুর সঙ্গে বাঁচছে, তাদের একক বেঁচে থাকাটা আস্তে আস্তে যত বাড়ছে তত এই যে একটা কমিউনিটি লিভিং বা একসঙ্গে থাকা তো সবসময় একটা জোর আছে। প্রতিবাদটাও কি তোমার লেখার মতো মানে একটা স্ক্রিনে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, আমরা তার বাইরে বেরোতে পারছি না? দেখো আজকে সত্যি সত্যি তো সেদিক থেকে দেখতে গেলে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখেছি যে একটা প্রতিবাদ সংগঠিত করেছে, যে দেশের কথা আমরা আলোচনা করছি সেখানেই করেছে, সংগঠিত করেছে, হ্যাঁ সেখানেই করেছে, মধ্যপ্রাচ্যে করেছে, তোমার বাংলাদেশে করেছে শাহবাগের সময়। তো ফলে মানুষ গর্জে উঠছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সংঘবদ্ধতাটা থাকছে না, কোনোভাবে আরো কিছু শক্তি এসে সেটাকে আবার বিচ্ছিন্ন করে দিচ্ছে। মানুষ কোথাও আমার মনে হয় যে একটা জায়গায় যে একসঙ্গে বেঁচে থাকার একটা যে ভয়ঙ্কর ভালো লাগা ছিল বা সেইভাবেই মানুষ চেয়েছিল পৃথিবীটা হোক, সেই কমিউনটাকে খুব স্পষ্টভাবে গড়ে তুলতে পারছে না। আজকে ওয়াশিকুরের মৃত্যুটা কিন্তু শুধু একজন মানুষের মৃত্যু নয়, আমি বলছি এটা কিন্তু যে কোনো শিল্পী, যে কোনো মানুষ যার বাকস্বাধীনতা আছে, চিন্তা ভাবনা নিজস্ব স্রোত আছে, সেই স্রোতটার কিন্তু একটা বড় আঘাত। এবং সেই আঘাতটা আমি জানি না যে আমাদের সকলেরই কাটিয়ে উঠতে সময় লাগবে। এই খবরগুলো যখন পাই তোমার মতন বা বাকি সবার মতো আমারও মানে সত্যি সত্যি শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় একেবারে। প্রথমে সত্যি কোনো মানে রিয়াকশন বেরোয় না মুখ থেকে। এবং কল্পনা করো যারা মারছে তারা জানেও না কেন মারছে, তারা জানে না, তাদের মানে ওই ধর্মান্ধতার ওই মৌলবাদের একটা চশমার মধ্যে দিয়ে একটা চোখ বাঁধা অবস্থা। আজকে এটা আমি বলবো যে গত এবং তারাও তরুণ, কিশোর ইনফ্যাক্ট তারাও তরুণ। আজকে আমি এই সময় আমি বলছি যে আমাদের একটা সোশ্যাল ফোরামে আজকে শ্রীজাত নিয়ম করে অন্ধকার লেখাগুচ্ছ যখন লিখছে, সে লেখার কিন্তু মূল যদি ভাবনার জায়গাটা দেখো তো এই জায়গাটা নিয়েই বারবার করে আঘাত দিচ্ছে, ধর্মের জায়গাটার কথা বলা। হয়তো তার অনেক রকম ইমপ্লিকেশন আছে, ধর্ম তো শুধু একটা ধরনের রিলিজিয়ান তো তোমার রাজনৈতিক বা বিভিন্ন দিক থেকে আসতে পারে, কিন্তু এই যে গোঁড়ামি, এই যে অন্ধবিশ্বাস, এটা কিন্তু ধর্ম নয়। আমরা রিলিজিয়নকে কিন্তু ভুলভাবে ইন্টারপ্রেট করছি, আমার ধারণা সেই কারণে এটা একটা সভ্যতা কিন্তু সংকট তৈরি করবে। একটা প্রজেকশন হয়েছে একদম। আর ধর্ম তো সেটাই যেটা ধারণ করে, এটা কি ধারণ করছে? এটা অস্ত্র ধারণ করছে। ধর্ম অনেক বড় জিনিস, সেটাকে জানতে হয়। আমি বলছি অস্ত্র ধারণ করাটা তো ধর্ম নয়। আমরা দ্রুত একবার দেখব এই শহরের কিছু বিশিষ্ট মানুষ এই ঘটনায় পীড়িত হয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একটা দিক হচ্ছে যারা মুক্ত চিন্তার মানুষ, আরেকটা অংশ হচ্ছে তারা একেবারে আমাদেরকে অন্ধকারে নিয়ে যেতে চাইছে। এই ঘটনাগুলো খুব দুঃখজনক, কিন্তু আমার একটাই শুধু মনে হয় যে এই ঘটনাগুলো যত বেশি ঘটতে আরম্ভ করবে তত কিন্তু আমার মনে হয় যে যারা এই যে অংশটার কথা বলছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা নিজেদের প্রয়োজনেই একত্রিত হবেন। সকলের জন্য বাংলাদেশ, যারা বাংলা ভাষী তাদের জন্য বাংলাদেশ, ধর্মের জন্য নয়। আমি বারবার আমরা দেখলাম যেটা এখন তো মনে হচ্ছে আরেকটা শাহবাগের সময় হয়ে আসছে। বাংলাদেশে আজ ব্লগ লেখার জন্য প্রাণ দিতে হচ্ছে। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সমস্তটা নিয়েই একটা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যার থেকে মুক্তি কোথায় বুঝে উঠতে পারছি না। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে গাঙ্গুলির কাছে আসবো। এই শাহবাগ আন্দোলন বা রাজাকারদের ফাঁসি, এই ঘটনাগুলো যখন কোথাও একটা আশাস্রোত জাগাচ্ছে যে মানে মৌলবাদ কোথাও কোণঠাসা হচ্ছে, তখন এই ধরনের পাল্টা আঘাত এবং একটার পর একটা আঘাত ধারাবাহিকভাবে আসছে। বাংলাদেশের গণতন্ত্র এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? সেই বাংলাদেশের স্বাধীনতার দিনটাকে মনে করুন। তারপরে যখন বলেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আর 26শে ফেব্রুয়ারি অভিজিৎকে হত্যা করা হলো। এক মাস বাদে 30শে মার্চ ওয়াশিকুরকে হত্যা করা হলো। কারা হত্যা করলো? খুব তরুণ কিছু ব্যক্তি, যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, কারোর নির্দেশ তারা পালন করেছে। এটা খালি বাংলাদেশের একটা ক্ষুদ্র ঘটনা বলে মনে করা ঠিক হবে না। সমস্ত পৃথিবীতে আজকে এমন একটা তোলপাড় শুরু হয়েছে যার আঘাতটা ঢেউ গলে এসে পড়ছে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, সর্বত্র। তারা বলছে যে মৌলবাদ প্রতিষ্ঠিত করো। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পাকিস্তান থেকে তারা মদত পাচ্ছে,
বিদেশ থেকেও মদত পাচ্ছে, ISIS থেকেও আমার মনে হয় মদত পাচ্ছে, আল কায়েদার মদত পাচ্ছে। তারা কি বলছে? বলছে আমরা 1926 সালের মধ্যে একটা মৌলবাদী বাংলাদেশ তৈরি করব। তাদের উদ্দেশ্যটা কি? কিছু মানুষ ভয় পাবে, কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ চুপ করে থাকবে, কিন্তু একটা বড় স্রোতকে আটকানো যাবে না। সুনামির মতন অনেক অনেক মানুষ জেগে উঠবে, যারা বলবে যে এই অবস্থা থেকে মুক্ত করবার জন্য মুক্ত চিন্তাধারার মানুষ আমরা। সুজাত যেটা বলছিল যে মুক্ত চিন্তাকে এইভাবে ঠেকিয়ে রাখা যাবে না রক্তস্রোত দিয়ে। একটি কথা আমার বড় আছে এই সঙ্গে, মহাবীর জয়ন্তী আগে দুদিন পরে তিনি বলেছিলেন, এই কথাটাই বলেছিলেন যে মানুষ আগে মানুষ হও, নিজেকে ভুলে সমাজকে চিন্তা করো, সকলের উন্নতির কথা চিন্তা করো। খ্রিস্ট ফেব্রুয়ারি মাসে এবার গুড ফ্রাইডে আসছে, যখন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন, আমার মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে তোমাদের যন্ত্রণা তোমরা ভুলে যাবে, আমি মরবো না, তোমরাও মরে গিয়েও বেঁচে থাকবে। একদম। অতএব মরে গিয়েও এই যে মুক্ত চিন্তাধারা স্রোত বেঁচে থাকবে। একেবারে আমি দ্রুত একবার দেখাবো যে অভিজিৎ রায়ের কথা বললেন এই মুহূর্তে আলোচনায় উঠে এলো, তার মৃত্যু একইভাবে আমাদের চেতনাকে নাড়িয়ে দিয়ে গেছিল। ইস্যু আসে ইস্যু যায়, অভিদার খুনিরা রক্ষা পায়। দুষ্কৃতীদের হাতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের জন্য এভাবেই আক্ষেপ ঝরে পড়েছিল ওয়াশিকুর রহমানের ফেসবুক পেজে। বাংলাদেশের অনেকের কাছে অভিজিৎ রায় ছিলেন অভিদা, জীবন হাতে নিয়ে লেখালেখি করতেন তিনি। তাই তো লিখেছিলেন, ধর্মান্ধতা মৌলবাদের মতো জিনিস নিয়ে যখন থেকে আমরা লেখা শুরু করেছি জেনেছি জীবন হাতে নিয়েই লেখালেখি করছি। ব্লগে বারবার ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠতেন অভিজিৎ রায়, যা সহ্য করতে পারেনি মৌলবাদীরা। তাই ঢাকার রাজপথে খুন হতে হয়েছে আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে। গত 26শে ফেব্রুয়ারি 21শে বইমেলা থেকে সস্ত্রীক ফিরছিলেন তিনি। রাস্তাতেই তাদের ঘিরে ধরে দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে অভিজিৎকে। মারাত্মক জখম হন তার স্ত্রী বন্যাও। ছোটবেলা থেকে অভিজিতের বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই, আর সেই ক্যাম্পাসেই তাকে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো। অভিজিতের মতো একজন প্রতিবাদীকে এভাবে হত্যার ঘটনায় শিউরে উঠেছিল বাংলাদেশ, প্রতিবাদে ফেটে পড়েছিল গোটা বিশ্ব। 2001 সালে ইন্টারনেটে মুক্ত মনা নামে একটি গ্রুপ তৈরির মাধ্যমে আলোচনার এক মঞ্চ গড়ে তুলেছিলেন অভিজিৎ। শুধু ব্লগই নয়, গবেষণা নিবন্ধ থেকে শুরু করে একাধিক বইও লিখেছেন তিনি। অভিজিৎ চেয়েছিলেন বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ, কুসংস্কারহীন, বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই তাঁর লেখনী বারবার ঝলসে উঠেছে। লেখার মাধ্যমে অভিজিৎ চেয়েছিলেন ধর্মান্ধতাকে নির্মূল করতে। অভিজিৎ জানতেন এটা একটা লড়াই, একটা যুদ্ধ। অভিজিৎ এও জানতেন এই যুদ্ধে তিনি জিতবেনই। তাই তিনি লিখেছিলেন, পরাজয় নিশ্চিত জানলে মুক্তচিন্তার বিরুদ্ধ শক্তি সবসময় শেষ কামড় দিতে চেষ্টা করে। এগুলো আলামত তাদের অন্তিম সময় সমাগত। বিজয় আমাদের অবশ্যম্ভাবী। অভিজিৎই জিতেছেন। বাংলাদেশ জুড়ে এখন আমিই অভিজিৎ, আমরা অভিজিৎ। ঢাকা জানে কেউ নেই এমন জেগে, তোমার মতো এখনো জেগে। এবিপি আনন্দ। পুরুষোত্তম বাবুর কাছে যাব। পুরুষোত্তম বাবু, আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে, ব্যক্তি মানুষের খুন হওয়া, ব্যক্তি মানুষের ওপর আঘাত, নাকি রাষ্ট্র হিসেবে কোথাও এই মৌলবাদ একেবারে সরাসরি আঘাত করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে? দেখুন, এতক্ষণ পর্যন্ত যা আলোচিত হয়েছে আমি তার সঙ্গে সহমত, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, আমি জানি না হয়তো আমার সঙ্গে যারা প্যানেলে আছেন তারা হয়তো পুরোপুরি আমার সঙ্গে একমত হবেন না, সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতাটা আমরা সকলেই চাই, কিন্তু মুশকিল হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া, এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম একটা বিভাজন রেখা আছে। এই অবভিয়াসলি আমি ধর্মান্ধতাকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য এই কথাটা বলছি না, কিন্তু আমার মনে হয় যে আরেকটা ডাউন সাইড আছে, সেই আপসাইড আছে, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে মৌলবাদের কথা বাংলাদেশ নিয়ে বলছেন, সেই মৌলবাদ কিন্তু ভারতেও মাথাচাড়া দিচ্ছে। নিশ্চয়ই এগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে ভারতে কিভাবে খ্রিস্টানদের ওপর আক্রমণ, একের পর এক গির্জার ওপর আক্রমণ হচ্ছে।
গির্জার ওপর আক্রমণ হচ্ছে কাজেই মৌলবাদের সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশের একা সমস্যা নয়, ভারতবর্ষেও কিন্তু এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে। কাজেই আপনি কি কোথাও এইটা মিন করছেন যে এটা হিন্দু মৌলবাদেরই একটা ব্যাকল্যাশ, বা এখানে সংখ্যালঘু মৌলবাদ সেই সুযোগটা নিয়ে মাথাচাড়া দিচ্ছে কোথাও একটা? আমি ইন্টারলিঙ্ক করছি না, আমি একটা সার্বিক ছবির কথা ভাবছি, আমি একটা সার্বিক ছবি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা পৃথিবীর অন্য জায়গাতেও ঘটছে, শুধু যে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ বা ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ তা নয়। কাজেই আমার মনে হয় যে এটা কিন্তু এই যে সংগ্রামটা কিন্তু একটা সার্বিক সংগ্রাম মৌলবাদের বিরুদ্ধে, সে যে ধরনের মৌলবাদী হোক। এখন বাংলাদেশে কিছু ঘটলে আমরা একটু বেশি বোধহয় আমার মনে হয় আমরা একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ি, কেন বাংলাদেশ আমাদের একেবারেই পাশের রাষ্ট্র ইত্যাদি, এবং তারা একই ভাষায় কথা বলে ইত্যাদি, কাজে আমাদের সঙ্গে তাদের সাংস্কৃতিক এবং অন্যান্য সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে জিনিসটাকে বোধহয় আরেকটু সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন আছে। আমি মইদুলের কাছে আসবো। মইদুল, পুরুষোত্তমবাবু যেটা বলছেন যে একটা ইউনিভার্সাল একটা ফেনোমেনন এটা, এবং এই মৌলবাদ কোথাও মাথাচাড়া দিচ্ছে। তুমি যদি সীমান্তের এই পাশে দেখো, এই কিছুদিন আগে তথ্য প্রযুক্তি আইনে 66A খারিজ হলো বলে আমরা বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা জয় জয়কার করলাম। পাশের রাষ্ট্রে আবার পর এই ঘটনাগুলো হচ্ছে, এখানেও হচ্ছে না তা নয়, কিন্তু এটা কি গোটা পৃথিবীব্যাপী একটা ফেনোমেনন, নাকি কোথাও একটা একের পর এক ব্লগারকে হত্যা, একটা অন্ধ আক্রোশ যে সময়টাকে চাকাটাকে আমি পেছনের দিকে ঠেলতে পাচ্ছি না, আমি কি করছি, আমি রক্ত ঝরাচ্ছি, আমি খুন করছি, আমি ব্যক্তি মানুষকে মেরে ভাবছি মুক্ত চিন্তাকে মারতে পারলাম? আমি তিনটে জিনিস বলবো। একটা হচ্ছে এই সার্বিক ব্যাপারটা, একটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এইটা যুক্ত, আর তৃতীয়ত হচ্ছে যে মৌলবাদীরা কেন এই জিনিসটাকে ইগনোর করতে পারে না। মানে কোনো ধরনের কথা, এই যে পুরুষোত্তমবাবু বলছিলেন যে রিলিজিয়াস হার্টের যে কথাটা, সেটাও বা কেন তারা ইগনোর করতে পারে না এবং কেন সেটা হচ্ছে। অবশ্যই যে সারা পৃথিবী জুড়েই এক ধরনের ধর্মীয় মৌলবাদ কিন্তু বাড়ছে, এই ব্যাপারটা শুধু বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার সমস্যা নয়। আপনি যদি ইউরোপেও যদি দেখেন তাহলে সেখানেও কিন্তু এক ধরনের ধর্মীয় উন্মাদতা থেকে একটা রেসিজম একটা, আমি বলছি আঘাতের প্রতিক্রিয়া কি খুন না। এবার এইখানে আমি আসছি যে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা, যেটা ধরুন আপনি যদি যুক্তিতক্ক গপ্প দেখেন, তো ঋত্বিক ঘটক যে কথাটা বলেছিলেন যে স্বাধীনতার সন্ধানে এক নির্হারা পাখি বাংলাদেশ, সেই স্বাধীনতাটা কি? সেই স্বাধীনতা হচ্ছে কিন্তু ধর্মীয় যে পরিচয় তার বিরুদ্ধে এক ধরনের ভাষাগত পরিচয়, সেইটার স্বাধীনতা ছিল। এবং তারপরে আপনি দেখবেন যে মুজিবুর রহমান যখন 75-এ মারা গেলেন, তারপর যে 15 বছর যে সামরিক শাসন ছিল, সেই সময় কিন্তু আবার মৌলবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠল। মৌলবাদীরা কিন্তু গত 10 বছরে একটু ভয় পেয়েছে, এবং এই যে আপনার রেসপন্সটা, এই যে ভায়োলেন্ট রেসপন্সটা, এটা কিন্তু তার ভয়ের জায়গা থেকেই আসে। সে অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে, ফ্রাস্ট্রেশন হয়েছে। তা কেন? আপনি যদি 10 বছর আগে চলে যান, 2004 সালে হুমায়ুন আজাদ যে বাংলাদেশের একজন অন্যতম সাহিত্যিক, তাকেও একইভাবে কিন্তু অ্যাটাক করা হয়েছিল। সে কোনো রকমের প্রাণে বেঁচে গেছিলেন, কিন্তু জার্মানিতে খুব অজ্ঞাত একটা কারণে তিনি মারা গেলেন। কি কারণ কেউ অনেক ক্লিয়ার নেই। এবার আপনি দেখুন শাহবাগ যখন হলো, তার ঠিক পরেই আপনার রাজীব হায়দারকে খুন করা হলো, তার কয়েক মাস পরে আবার দেখুন অভিজিৎ রায়, এখন হচ্ছে ওয়াশিকুর রহমান। অর্থাৎ ওখানকার যে মৌলবাদীরা তারা একটু কোথাও না কোথাও এখন, কারণ 1971 সালে যে যুদ্ধপরাধীরা এবং সেখানে জামাতে ইসলামীর একটা বড় অংশ নেতৃত্ব, তাদেরকে তো ওখানে ফাঁসি কাটে ঝোলাচ্ছে। তাহলে এবার তারা তো অনেকটা ভয় পেয়েছে, ইসলামী যে মৌলবাদী তারা অনেক বেশি ভয় পেয়েছে, বলে তারা একটা খুব আটার রিয়াকশন, ভায়োলেন্ট একটা রেসপন্স দিচ্ছে। তৃতীয়ত আমি জায়গাটা বলছি যেটা তারা কেন ইগনোর করতে পারে না এই জায়গাটা, তার কারণ দেখুন যে কোনো ধর্মীয় যে বিশ্বাস, সেটা কিন্তু এক ধরনের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তো। এবং ওয়াশিকুর রহমান কিংবা রুশদি কিংবা তাসলিমা, এটা কিন্তু একটা রিভল্ট ফ্রম উইদিন। এবার এইটা কি হচ্ছে যে যখন ইসলাম যখন পাওয়ার ব্লকে ছিল, অর্থাৎ ইসলাম যখন ক্ষমতার জায়গা ছিল, তখন কিন্তু সেটা ইগনোর করতে পারতো। আমি বলতে পারি মানে অষ্টদশ 9 শতাব্দী থেকে, মানে 8-9 সেঞ্চুরি থেকে 11 সেঞ্চুরিতে আমি অন্তত 4টে মুসলিম দার্শনিকের কথা বলতে পারি, যারা এইসব রুশদি তাসলিমার থেকে অনেক আরো বড় বড় কথা বলেছে, মানে তারা অনেক বেশি রিলিজিয়াস হার্ট করেছে। আবু বকর আল রাজি, আবুল আলা আল মারি, ইবনে রাওয়ান্ডি, আল ওয়ারাক, এরা অনেক বেশি কথা তারা বলেছে যে প্রফেট ম্যাজিশিয়ান, এইসব কথাও তারা বলেছে। কিন্তু তখন কিন্তু তাদেরকে খুন করা হয়নি। তার কারণটাই হচ্ছে যে যখন ইসলামী বিশ্ব তখন প্রথম বিশ্ব, তারা তখন ক্ষমতায় আছে,
তাকে ইগনোর করতে পারে। আপনি যেমন না ওবামা কিংবা মোদি কিংবা যে কোনো প্রাইম মিনিস্টারকে অনেকে কত মানুষ কত রকমের ক্রিটিসিজম করে, কত রকমের নিন্দা করে, তারা কি প্রত্যেকটা বিষয়ে গিয়ে তারাকে খুন জখম করে যে না আমি তোমার ক্রিটিসিজম মানি না, তারা ইগনোর করতে পারে। ডায়োজিনিস যখন আলেকজান্ডারকে বলে যে ইউনো গেট আউট অফ মাই সান, হ্যাঁ, তার মানে হচ্ছে আলেকজান্ডার কথা রেগে যায় না। আলেকজান্ডার বলে যে আই ওয়াজ নট আলেকজান্ডার, আই উড হ্যাভ বিন ডায়োজিনিস। মানে সে যে ক্ষমতাবান সে কিন্তু ইগনোর করতে পারে। ইসলামপন্থীরা এই জায়গাটায় যেটা করেছে এটা তারা তাদের দুর্বলতারই পরিচয় দিয়েছে, তারা তাদের কোনো খুব দুর্দমনীয় সাহসের কোনো পরিচয় দেয়নি। মানে তাদের ইসলামপন্থী কি মানে বলা যায় এখানে আমি একটা শেষ কথা বলবো যে কুরআনের সূরা আল বাকারাতে এই কথা পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। এবার ইসলামী মৌলবাদীরা এই কথাটা ভুলে যায় এবং তারা যদি মনে করে যে আপনার কিয়ামতের পরে এবং তারপরে একটা লাস্ট ডে অফ জাজমেন্ট, সেখানে হচ্ছে কে পাপ পুণ্যর বিচার হবে, তাহলে সেটা তো তারা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিতে পারে। নিজের মানে আল্লাহর দূত হয়ে নিজেকে স্বঘোষিত দূত বলে নিজেই হচ্ছে তরোয়াল নিয়ে নাই করতে পারে। ইসলামের যে শান্তির যে বাতাবরণ, যে মেসেজটা আছে সেটাই তারা বলতে পারে। একেবারেই বাংলাদেশেও আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা মুক্ত চিন্তা এবং কোথাও এই ধর্মান্ধতা, এই মৌলবাদের একটা টানাপোড়েন চলছে। আর সাম্প্রতিক কালের বাংলাদেশ বোধহয় তার সব থেকে বড় উদাহরণ। দেখুন, অভিজিৎ রায়ের মতো যারা, তাদের জন্য মৃত্যু পরোয়ানা তৈরি। অনেকে বলছেন এর থেকেই পরিষ্কার কোন পথে এগোচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে ওঠা এই দুই ব্লগারকে যেভাবে কয়েকদিনের মধ্যে ঢাকার রাজপথে কুপিয়ে খুন করা হলো, তাতে কেউ কেউ প্রশ্ন তুলছেন বাংলাদেশ কি ক্রমেই মৌলবাদের কানাগুলির ভেতরে হারিয়ে যেতে শুরু করেছে, যা দেখে অনেকেই স্তম্ভিত। এ কোন বাংলাদেশ? এ কি সেই বাংলাদেশ যে শুধু আত্মসম্মান ও মাতৃভাষার জন্য ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল? এ কি সেই বাংলাদেশ যে জন্মেই ধর্মান্ধতার অন্ধকার থেকে বেরিয়ে আসার শপথ নিয়ে প্রথম সংবিধানেই ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে নিজেকে তুলে ধরেছিল? কিন্তু অনেকেই বলছেন বাংলাদেশের এই পরিবর্তনটা একদিনে হয়নি। 1972-এর 4 বছর পার হতে না হতেই সামরিক শাসনের অধীনস্থ বাংলাদেশে সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতার তকমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর পদ্মা দিয়ে জল আরও গড়িয়েছে। মৌলবাদের শেকড় ক্রমেই প্রসারিত হয়েছে। শেখ মুজিবের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সেনার সাহায্য করেছিল বলে অভিযোগ, সেই রাজাকারদের সমর্থনেও প্রকাশ্যে গলা ফাটাতে শুরু করেছে অনেকে। মৌলবাদ জন্ম দিয়েছে জঙ্গি গোষ্ঠীর। জামাতে ইসলামীর কট্টরপন্থার পাশাপাশি বাংলাদেশে গড়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন। কট্টরপন্থার বারবারন্তে উদ্বিগ্ন যুব সমাজ গর্জে উঠেছে। ঢাকায় ঢেউ তুলেছে শাহবাগ আন্দোলন। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমানরা গর্জে উঠেছেন। বাংলাদেশের রাজনীতিতেও এর ছাপ স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। আওয়ামী লীগের সরকার রাজাকারদের বিরুদ্ধে যত কঠোর হয়েছে, ততই হিংসাত্মক আন্দোলনের মাত্রা বাড়িয়েছে জামাতে ইসলামী, যার সঙ্গে খালেদা জিয়ার বিএনপির স্পষ্ট আঁতাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশের মধ্যেই যেন তৈরি হয়েছে দুই বাংলাদেশ। একদিকে আশার আলো মুক্তমনা যুব সমাজ, অন্যদিকে আশঙ্কার অন্ধকার মৌলবাদের মৌরসিপাট্টা। এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সময় শেষ। কলমের কাছে হার মানে জানি চপাতি কিংবা খুর, দিব্যি দিচ্ছি কলমের নামে আমরাই ওয়াশিকুর। এই রাজপথের রক্ত এবং এই রক্ত প্রবাহ, রক্তস্রোত, আক্রমণ, পড়ে থাকা লাশ এ বন্ধ হোক। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন, অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন ইন IT এডুকেশন এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।